আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ আশুরা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি সকলের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে আমার কাজে অনেক অনুপ্রাণিত করে। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি। আর সকাল থেকেই কিন্তু আজকে বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি। ভালোই লাগছে, গরমের ভাবটা একটু কমে গিয়েছে। সকালে চটজলদি পরোটা ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু শুক্রবারের ব্লগটা আমি শেয়ার করছি। শুক্রবারে যে ভিডিওটা করেছিলাম, এই 2 দিন একটু অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে শুক্রবারের ব্লগটা শেয়ার করি। আশা করছি ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। শুক্রবারে কাজের অনেক প্রেশার ছিল, সকাল থেকেই কিন্তু রান্নাঘরের বেশ চাপ ছিল। আর সেদিন মেহমান এসেছিল, আমার ননাস, ভাসুর আর যা সবাই কিন্তু এসেছিল। ঈদের পরবর্তীতে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়নি। তো শ্বশুরের অসুস্থতা বা বিভিন্ন রকমের ঝামেলার কারণে সবাই কিন্তু শুক্রবার দিনই এসেছে। আর সকাল সকাল আমি একটু পরোটা ভেজে নিয়েছি চটজলদি নাস্তা করার জন্য। এদিকে আরিশা একটু জ্যাম দিয়ে ব্রেডটা করে নিচ্ছে, নিজেরটা নিজেই করে নিচ্ছে। আসলে এতই ব্যস্ত ছিলাম, তার মধ্যে একটু ভিডিও করে নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করব এই জন্য। খুব সকালে কিন্তু ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম, এই জন্য নাস্তাটা আসলে ওইভাবে ভিডিও করা হয়নি। যে যার মতো পারে খেয়ে নিয়েছে, নাস্তা আগেই রেডি করে দিয়েছিলাম। আর সকালেই কিন্তু 8:30টার মধ্যে আমি রান্নাঘরে প্রিপারেশন নিয়েছিলাম। আর আগের দিন খালাকে দিয়ে, যা আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে উনিকে দিয়ে পেঁয়াজ, আদা, রসুন বাটা সব কিছু আগে থেকে ব্যবস্থা করে নিয়েছিলাম। তো সকালেই ঘুম থেকে উঠে চটজলদি কাজগুলো করে নিয়েছি। আর বেড টেডও ক্লিন করে নিয়েছিলাম। তারপরে আরিশা যেহেতু ঘুমাচ্ছিল, ভাবলাম এই ফাঁকে একটু রান্নাটা করে নিই, যাতে আমার কাজগুলো সহজ হয়ে যায়। এখানে 2-2.5 কেজির মতো মাংস আমি আগে থেকে ভিজে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। যেহেতু গরুর মাংস তাড়াতাড়ি ছুটে না, কোরবানির মাংস প্যাকেট ছিল, তো আমি বৃহস্পতিবার রাতের বেলায় মাংসটা বের করে রেখেছিলাম এবং সারা রাতে কিন্তু এটা মেল্ট হয়ে গিয়েছিল। সকালে তাড়াতাড়ি এটা খুলে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছিলাম। যেহেতু মেহমান আসবে, তো ভাবলাম খুব শর্টকাটের মধ্যে রান্নাগুলো শেষ করতে। তারপরও কিন্তু শর্টকাট হয় না, বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম। আর গরুর মাংসগুলো একটু সাদা করে রান্না করেছি, যেহেতু বিরিয়ানি রান্না করব। এখানে রাঁধুনি গুঁড়ার মশলা, যে বিরিয়ানি মশলা পাওয়া যায়, সেটা আমি দিয়ে আজকে রান্না করে নিয়েছি। আর এখানে দুধ দিয়েছি, মিল্ক পাউডার এবং লিকুইড দুধ, যাতে বিরিয়ানিটা একটু সাদা সাদা হয়। কারণ অনেক সময় কালচে হয়ে যায় বিরিয়ানি, খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো গরুর মাংসটা আমি হাতে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবং কষিয়ে নিয়েছি। আজকে বিরিয়ানির সাথে ভাবলাম একটু ডিম কোরমা করে নিই, এই জন্য আমি এখানে 10 থেকে 12টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর ভালো মতো একটু সিদ্ধ করে নিতে হয়, তাহলে কিন্তু ডিমটা ছলতে সুবিধা হয়। আর ডিম সিদ্ধর সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দিই, যাতে খোসাটা তাড়াতাড়ি উঠে যায়, ডিমটা ক্র্যাক না থাকে। আর এই ফাঁকে কিন্তু আমি প্রায় 9টা সাড়ে 9টার মধ্যে পোলাও রান্না করে ফেলেছিলাম 1 কেজি পরিমাণ। তো রাইস কুকারে ভাবলাম রান্না করি, যেহেতু চুলায় কিন্তু হয় না গরু মাংস রান্না করা, আবার একদিকে নাস্তা রেডি করা। তো রাইস কুকারে 1 কেজির মতো পোলাও চাল রান্না করে সেটা আলাদা তুলে রেখে আবার 1 কেজি পোলাও চাল আমি বসিয়ে দিয়েছিলাম। প্রায় 2 কেজি চালের মতো বিরিয়ানি রান্না করেছি এবং সাথে সাথে কিন্তু সাদা পোলাও কিছু রান্না করে নিব। এখানে গরু মাংস কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে, আমি আবার একটু দুধ দিয়ে দিয়েছি, দুধ দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর আলুগুলোকে হালকা সিদ্ধ করে একটু টুকরো টুকরো করে নিয়ে একটু ভেজে নিলাম, হালকা একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে যেতে পারেন। বেশি ভালো লাগলে আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। মেহমান আসলে প্রচণ্ড কাজের চাপ থাকে, যেহেতু আমি একাই এইভাবে রান্নাবান্না করি, তো রান্নার পুরো দায়িত্ব কিন্তু আমার উপরেই থাকে। শাশুড়ি আসলে তো ওইভাবে রান্না করতে পারে না, তো সে আসলে বলে দেয় যে কি রান্না করবা। তা আমি এখানে বিরিয়ানি রান্না করার সাথে সাথে একটু ডিমের কোরমা করে নিচ্ছি, একটু সাদা করে করব। আর এটাতে একটু পেঁয়াজ বেশি লাগে, পেঁয়াজ আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি।
আজান হওয়ার আগে আসলে অনেক আইটেম করতাম কোনো গেস্ট আসলে। এখন আজান হওয়ার পরে কাজের এতটা চাপ বেড়েছে, আর আজান তো কোলে উঠে বসে থাকে। ও আসলে আমাকে ছাড়া কিছুই বুঝে না, ঘুম থেকে উঠলেও কারো কাছেই যেতে চায় না। তো আজান ছোট থাকার কারণে কিন্তু এখন আসলে আইটেমও একটু কমিয়ে দিয়েছি। তো চটজলদি যেভাবে করা যায় যাতে খুব সুন্দর মতো প্রেজেন্টেশন করা যায় খাবারের, সেটাই চেষ্টা করি। এখানে ডিমের মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখানে আমি আদা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর একটু মুরগি রোস্ট করেছিলাম, সেখান থেকে একটু রোস্টের মশলা রেখে দিয়েছিলাম। ভাবলাম ডিমের কোরমাতে দিই, খেতে খুব কিন্তু ভালো লাগে। আর এখানে দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে আমি মশলাটাকে আরও কষিয়ে নিব। এতে খেতে খুবই সুস্বাদু হয় ডিমের কোরমাটা। আর এভাবে আমি সবসময় কিন্তু রান্না করে নিই। আর একটু বেশি করে কাঁচামরিচ চিলে দিয়েছি, যেহেতু শুকনো মরিচ এখানে ব্যবহার করছি না। কাঁচা মরিচের ফ্লেভারে কিন্তু ডিমের কোরমাতে খুব ভালো লাগে। আমি রান্নার সময় যে কোনো মশলা একটু ভালোভাবে কষিয়ে নিই, তাহলে মশলার যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা কিন্তু থাকে না। তো এভাবে রান্না করে নিলেই কিন্তু সব খাবার আসলে খুব টেস্টি হয়। ডিমের কোরমাটা খেতে খুবই মজা হয়েছিল। মশলাটা কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, সামান্য তেলে উঠে গিয়েছে। আর ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, প্রায় 10টা ডিম এখানে সিদ্ধ দিয়েছিলাম। আর এখন দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে একটু ঝোল করে এটা আর একটু কষিয়ে নিব, তারপরে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। ডিমের কোরমাতে একদম শেষ পর্যায়ে একটু ঘি আর একটু গোলমরিচ দিয়ে দিলে কিন্তু খুবই ভালো টেস্টি হয়। আর এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর ওদিকে কিন্তু পোলাওটাও হয়ে গিয়েছে, গরু মাংসটাও প্রায় কষানো হয়ে গিয়েছে এবং বেশ নরমও হয়েছিল, যেহেতু অনেক সময় ধরে কষানো হয়েছিল। আলু ভাজাও কিন্তু হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর খুব বেশি পোড়া পোড়া করে ভাজা হয়নি। আর একটু চাইনিজ ভেজিটেবলও করেছিলাম। ভেজিটেবলে খুবই অল্প মশলা দিয়েছি, আদা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে আমি একটু হালকা করে কষিয়ে নিয়েছি। আর পেঁপে, গাজর কিন্তু আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পানিটা ফেলে দিইনি, ওটাও রেখে দিয়েছি। আর সিদ্ধ করে নিলে কিন্তু তাড়াতাড়ি কষানো হয়ে যায়। আর পানিটা কিন্তু দিয়ে দিয়েছি, এখন এটা দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। আর এখানে ডিমের কোরমাতে আমি 2 চা চামচের পরিমাণ চিনি দিয়েছি, এতে খেতে কিন্তু খুবই টেস্টি হয়, যেহেতু কোরমা বলে কথা। এখন আমি বিরিয়ানিটা একটু মিক্স করে নিব। আর এখানে 2 কেজি চালের কিন্তু পোলাও আছে। এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আর মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে গরু মাংস হাফটা দিয়ে একটু মিলিয়ে নিব, পরে আবার আরেকটা পাতিলা মিলিয়ে আমি একটা পাতিলার মধ্যে বিরিয়ানিটা দিয়ে জাস্ট চুলার উপর রেখে দিব। এটা আমি আলাদা করে বিরিয়ানিটা করে মাখিয়ে নিয়েছিলাম, এবং মাখলে কিন্তু ঝরঝরা থাকে এবং খুব সুন্দর করে মিশানো যায়। এই যে বিরিয়ানিটা কিন্তু মিক্স করা হয়েছে, উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি চুলা একটু দমে রেখে দিয়েছি। এতে খাওয়ার আগ পর্যন্ত দেখা যাবে খুব ভালো মতো গরম থাকবে, কোনো সমস্যা হবে না। আমার এখানে ভেজিটেবলটা হয়েছে, ভেজিটেবলে লাস্টে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আঠালো করে নিয়েছি। ডিমের কোরমাটাও রেডি হয়ে গিয়েছে এবং সবগুলো খাবারই কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে ঈদের কোরবানির মাংসের যেই গরুর মগজ ছিল সেই মগজটাও রান্না করে নিয়েছি। মগজটা একটু ছোট ছিল, তো এটা একটু আলু দিয়ে সুন্দর করে ভুনা ভুনা করে নিয়েছি। চিকেন রোস্টটা করেছি, চিকেন রোস্টের ভিডিওটা শেয়ার করা হয়নি। আর এখানে কাবাবটা ভাজতে চুলায় দিয়ে দিয়েছি। কাবাব ভাজতে ভাজতে আমি টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি। আর শসা, টমেটোটা আমাদের যে খালা আছে সে কুটে নিচ্ছে, কুটে নিলে আসলে টেবিলে দিয়ে দিব। কাবাব ভাজা হয়ে গিয়েছে। আর বাসায় যে ছেলেরা ছিল সবাই কিন্তু নামাজে চলে গিয়েছে, নামাজ থেকে আসলে সবাই খেতে বসে পড়বে। আমার বাবাটা এখানে খেলা করছে, যেহেতু ওকে কোলে নেওয়ার সুযোগ পাচ্ছি না। ওর ফুপি এসেছিল, ফুপি ওকে খাওয়ানোর একটু ব্যবস্থা করছে যে কিছু খেতে চায় না কি না। তো আসলে খাচ্ছে না, ও জাস্ট খেলছে আর মুখে দিচ্ছে, ফেলে দিচ্ছে, একটু সময়টা পার করছে আর কি। আমার যাও এসেছিল, যার সাথে বসে আজান টিভি দেখছিল, ওকে একটু কাবাব খাওয়ার ব্যবস্থা করেছিল ওর ফুপি, কিন্তু খাচ্ছিল না আর কি। তো রান্নাবান্না শেষ করে আসলে আজানকে আমার সময় দিতে হয়েছে। আর এখানে খাবার দাবার সব পরিবেশন হয়েছে, সবাই সবার মতো খেয়ে নিচ্ছে। ড্রয়িং রুমে বাচ্চাদেরকে খেতে দিয়েছি, আর ডাইনিং টেবিলে বড়রা বসে পড়েছে। আমার শ্বশুর সাথে আমার ননাসের হাজব্যান্ড, ভাসুর এবং শাশুড়ি বসেছিল, তারা খাচ্ছিল। এই তো এভাবেই আজকে সারাদিনের দাওয়াতের প্ল্যানিংটা হয়ে গেল। সবাই খুব ভালো মতো খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ।
কারো কোনো সমস্যা হয়নি। আর খাবারটা কিন্তু খুবই মজা ছিল। খাবারের পরে আজকে আসলে কোনো ডেজার্ট আইটেম আমি করিনি। বাইরে থেকে মিষ্টি কিনে আনা হয়েছিল, কেক বা ফ্রুটস কিনেছি, সেগুলাই দিয়েছি। বাড়তি করে আসলে সেমাই বা ফিরনি কিছুই করিনি। আসলে কারোরই ওইভাবে খাওয়ার মুড ছিল না। এত খাবার খাওয়ার পরে ডেজার্ট আইটেম সবাই মানা করেছে যে না করার দরকার নেই। তো ভাবলাম যে বাইরে থেকে একটু মিষ্টি নিয়ে আসি, দই, মিষ্টি, কিছু ফ্রুটস, এগুলোই আজকে ডেজার্ট হিসাবে আমি বিকালে সবাইকে দিয়েছি। সবাই প্রায় মোটামুটি খেয়ে নিয়েছে, বাট আরিশা খায়নি। আরিশাকে সন্ধ্যার পরে আমি একটু মিষ্টি আর কেকটা দিয়েছি, দেখি ও খায় কিনা। কারণ ওকে না দিলে কিন্তু খায় না, ওকে ঠেলতে হয় খাওয়ার জন্য। তো ওকে একটু কেকে স্লাইস করে দিলাম আর 2টা মিষ্টি দিলাম, দেখি খায় কিনা। কিন্তু সেটা তো খাবেই না, 1 পিস করে একটু খেয়ে আবার রেখে দিয়েছে। আর আজানও কিছু খেয়ে নিয়েছে। খাওয়ার পর আজানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমার অন্যান্য কাজগুলো যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি। আসলে এই 2 দিন বেশ অসুস্থ হয়ে গেছিলাম। হঠাৎ করে খুব প্রচণ্ড মাথা ব্যথা এবং হালকা জ্বরও ছিল। এই জন্য কিন্তু 2 দিন ভিডিও আপলোড দিতে পারিনি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আশা করছি যেসব ভাইয়া এবং আপুরা আমার ভিডিওটি দেখছেন সকলের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে এবং অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই ব্লগটি শেষ করে দিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন। সকলের শুভকামনা জানিয়ে আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।